দেখো আমরা তাহলে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, বুয়েটে আসতো 17-18 সালে, এবং প্রশ্নটা হচ্ছে এরকম যে 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করতেছে, এবং বলা হচ্ছে কোন মুহূর্তে অ্যামোনিয়া এত মোল পার লিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়ার হার নাকি রে, হারের মান একক দেখে চেনা গেছে, কারণ হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণ লিখো। এখন আমরা হার সমীকরণ লিখবো, তারপরে বাকি অংশ। তাহলে এইখানে আমরা বিক্রিয়ার হার লিখব, হার সমীকরণ না, বিক্রিয়ার হার আগে লিখি। কি হবে? -1/4 ডেল NH3 থার্ড ব্র্যাকেট নাকি বাই ডেল টি ইকুয়াল -1/5 ডেল কি হবে O2। কেন তুমি এটা প্রশ্ন করলা রে? ওইটা হলো ইকুয়াল, এবার কি মাইনাস হবে? প্লাস 1/4 ডেল NO বাই ডেল টি ইকুয়াল কি হবে? প্লাস না মাইনাস? প্লাস 1/6 ডেল H2O ডেল টি। এটাই হচ্ছে আমাদের, এটাই বলছিল যে এটাই হচ্ছে টোটাল হার সমীকরণ, এটাই হচ্ছে হার সমীকরণ। এটা কোনো ভেজাল নেই, এটা আমাদের পূর্বের যে লেকচারগুলো দিয়েছিলাম আমরা সেই রেজাল্টের উপর ভিত্তি করে এটা করলাম, এখানে ভেজাল নেই। কিন্তু এখানে একটা কথা ওরা ভেজাল লাগাই দিছে যে এবং H2O উৎপাদনের হার নির্ণয় করো। H2O উৎপাদনের হার কই? একটু H2O কোথাও আছে? এখানে আছে, দেখো তো, এই হচ্ছে H2O, আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে কিন্তু এটা, কোশ্চেন তাকাও, এর মান দেওয়া আছে না, বের করতে বলছে এটা। তাহলে এটা ইকুয়াল কে এটা লেখা যায়, এটা ইকুয়াল এটাও লেখা যায়, এটা ইকুয়াল এটাও লেখা যায়, কিন্তু এগুলো তো আমাদের প্রয়োজন নাই। প্রয়োজন কি? এটার সাথে পানির তুলনা করা হচ্ছে আমাদের প্রয়োজন, তাই না রে? তাহলে আমরা এখন তুলনা করব একটু। যেমন তোমার -1/4 ডেল NH3 ডেল টি ইকুয়াল প্লাস 1/6 ডেল H2O আর হচ্ছে ডেল টি। দেখো তো আমরা নিয়ম অনুযায়ী গেছি কিনা, আমাদের মান কিন্তু একটা দেওয়া আছে, তাই না রে? তো আমরা এই কাজটাকে এইভাবে করতে পারি। আমরা বাম পাশে রাখবো কাকে? এই জিনিসটাকে রাখবো। কেন? এটা আমাদের কোশ্চেনে চাইছে, এই যে H2O উৎপাদনের হার নির্ণয় করো। অতএব ডেল H2O বাই ডেল টি ইকুয়াল, এটা চলে যাবে কিন্তু ওই পাশে। তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে থাকবে কি? ডেল NH3 ডেল NH3 বাই ডেল টি, এবং এইখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের 6টা যাবে উপরে আর 4টা আসবে নিচে। তো আমরা এটাকে কিভাবে কি করতে পারি? দিলাম এখানে ব্র্যাকেট, বা এখানে ব্র্যাকেটটা না দিয়ে এইখানে দেওয়াটাই ভালো হবে নাকি? একটু দেখো, চেক করো এটা হচ্ছে কিনা। এটাই হওয়া উচিত, আমাদের ক্যালকুলেশন করলে এটাই আসা উচিত। এবং কোশ্চেনে এর একটা মান মনে হয় দেওয়া আছে, কোশ্চেনে শুধু এর একটা মান দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 6/4 ইন্টু এর মান ওইখানে আছে। এই যে কোনো মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করলে, অ্যামোনিয়া একটা বিক্রিয়ক, যার এই যে বুঝছি কিভাবে, উদ্দীপক দেখে বুঝছি, এবং এই যে এখানে যে মাইনাস, এখানেও প্রমাণিত হয় যে অ্যামোনিয়া একটা বিক্রিয়ক। এর হার দেওয়া আছে ওইখানে 0.24। তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমরা করি 0.36, এটা কি বের করলাম? H2 উৎপাদনের হার। তো হারের একক আমরা জানি, বলো, মোল পার লিটার পার সেকেন্ড। তো আমরা এখন বিক্রিয়ার হারের একটা গ্রাফ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করব কিভাবে লেখচিত্রের সাহায্যে বিক্রিয়ার হার বা গতিবেগ ব্যাখ্যা করা যায়। তো আমরা এইটুকু জানি যে বিক্রিয়ার হার
অনেক কিছুর উপর নির্ভর করে, ঘনমাত্রার উপর নির্ভর করে, আলো, তারপর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনেকগুলোর উপর নির্ভর করে। বিক্রিয়ার হার ঘনমাত্রার উপরও নির্ভর করে। তো আমরা একটা গ্রাফ আঁকবো এখন। গ্রাফটা হচ্ছে এইরকম, ঘনমাত্রা বনাম সময়, ঘনমাত্রা বনাম সময়। এখানে লিখতেছি আমি ঘনমাত্রা আর এখানে লিখতেছি আমি সময়। তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক বেশি থাকে না উৎপাদ বেশি থাকে? প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক থাকে ম্যাক্সিমাম আর উৎপাদ থাকে মিনিমাম। এটা কিন্তু ঘনমাত্রা রে, এটা ঘনমাত্রা আর এটা হচ্ছে টাইম বা সময়। তো প্রাথমিক অবস্থায় তোমার বিক্রিয়ক থাকে সর্বোচ্চ ম্যাক্সিমাম, আর উৎপাদ যেহেতু বিক্রিয়া করেই নাই এখানে পাবো 0 বা কিছুই নেই প্রাথমিক অবস্থায়, ঠিক কি না? যত সময় যাবে বিক্রিয়ক আমার বাড়বে না কমবে? যত সময় যাবে তত বিক্রিয়ক কিন্তু কমবে। তো বিক্রিয়ক যত সময় যাবে তত কমবে, এটাই স্বাভাবিক। যত সময়, আমি এখানে টাইমগুলো যদি উল্লেখ করি, কত 2 4 আচ্ছা 5 10 15 20 25 30 35, এখানে 5 10 15 20 25 30 সেকেন্ড দিলাম, এসএসসি সেকেন্ড, আর এখানে 35। যাই হোক, দেখো দেখো যত সময় যাচ্ছে তত আমার বিক্রিয়ক কমতেছে, যত সময় যাচ্ছে তত বিক্রিয়ক কমতেছে। এইটা বুঝতে কিনা আমাকে বলো, এটা আগে বুঝতে হবে। আচ্ছা, যত সময় যাবে তত উৎপাদ বাড়বে। সুতরাং এইখানে যে উৎপাদ ধীরে ধীরে বাড়বে এ কথাই ঠিক। 5-এ ছিল এইটুক, 10-এ ছিল এইটুক, বাড়ছে দেখো ঘনমাত্রা কিন্তু, এবং 20-এ দেখো অনেক দূর বাড়ছে। আমরা যদি এগুলো যোগ করি, এইগুলো তো বুঝতেছো মনে নাকি, 20-এ চলে আসবে এইখানে। যদি আমরা এই পয়েন্টটা এখানে যোগ করে দেই, দেখবো যে এইখান পর্যন্ত ঘনমাত্রা পাচ্ছি আমরা, তাই না রে? তাহলে এইটুকু শিওর যে যত সময় যাবে বিক্রিয়কের ঘনমাত্রা কমবে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়বে। এখন কোনো একটা, আচ্ছা আরেকটা কথা বলি, এটা কিসের গ্রাফ, বিক্রিয়কের না উৎপাদের? বিক্রিয়ককে কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। উৎপাদকে কি দ্বারা? এক্স দ্বারা প্রকাশ করি। এখন পর্যন্ত আমরা মোটামুটি বুঝে গেছি যারা ক্লাস করছে নাকি? এবার আমরা কোনো একটা পয়েন্টে, মনে করো 15 সেকেন্ডে আমি বিক্রিয়ার হার বের করব, হেডলাইনে দিছি লেখচিত্রের সাহায্যে বিক্রিয়ার হার ব্যাখ্যা করো বা বের করো, এই টাইপের কিছু একটা। আমি এখন মনে করো যে তোমার 20 সেকেন্ডে বিক্রিয়কের হার বের করব। তো 20 সেকেন্ডে বিক্রিয়কের হার বের করতে গেলে আমাদের এখানে একটা পয়েন্ট লাগবে, এখানে একটা পয়েন্ট লাগবে, পয়েন্ট লাগবে না? এই পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকবো, স্পর্শক আঁকবো। স্পর্শকটা কেমন হবে? স্পর্শকটা মনে করো এরকম হয়ে গেল, বা এটা একটু কেমন হয়ে গেছে, একটা স্পর্শক আঁকছি আমরা, ঠিক আছে? এটা আসলে এই পয়েন্টটাতে একটা ঢাল পাবো আমরা। ঢালটা কি হবে? ঢালটা হবে, ঢাল এম ইকুয়াল হবে tan থিটা। ঢাল এম ইকুয়াল হবে tan থিটা। কেন? কারণ এখানে একটা কোণ উৎপন্ন করছে। এখানে কি উৎপন্ন করছে? কি কোণ? থিটা কোণ। কি কোণ? থিটা কোণ। সুতরাং এখানে ঢাল পাবো আমরা এম ইকুয়াল tan থিটা। যে থিটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি না কম? 90 ডিগ্রির চেয়ে বেশি। 90 ডিগ্রির চেয়ে বেশি। 90 ডিগ্রির চেয়ে যদি বেশি হয় তাহলে tan, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপো, tan 90 বা তার tan 91 বা 95 বা 90 বেশি চাপো, ক্যালকুলেটরে চাপো, মাইনাস আসতেছে। সুতরাং আমরা এখানে যে রেজাল্টটা পাবো, এখানে মাইনাস নেগেটিভ একটা রেজাল্ট পাবো। আমি কিন্তু আবারও রিপিট করবো শেষের দিকে, মানে আবারও রিপিট করবো, বুঝিনি? বুঝি নাই বিক্রিয়ক মানে না, আর বিক্রিয়ক দিয়ে নেই তো। আমি ওই পয়েন্টে হিসাব করতেছি বিক্রিয়কের হার কত। কোনটা? এটা একটা
স্পর্শক এটা একটা আমরা ক্যালকুলাস থেকে পাইছি। আমরা একটা ঢাল যখন বের করব, ঢালটা এইভাবে বের করব, এই যে এখানে দেখো, যদি ওয়াই অক্ষ বরাবর ওয়াই, এক্স অক্ষ বরাবর এক্স রাখি এবং এখানে যদি একটা ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আঁকি, তাহলে এরকম একটা গ্রাফ পাবো। আর কোনো একটা বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, এখানে স্পর্শকটা আমাদের ঠিকমতো হয়নি, কিন্তু আমরা আরেকটু পরে চিত্রটা ক্লিয়ার করব। স্পর্শকটা আরেকটু অন্যভাবে হইতো। তো যদি আমরা ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আঁকি, এরকম একটা গ্রাফ হবে এবং কোনো একটা বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, ঢাল হবে ডি ওয়াই বাই ডি এক্স, সাপোজ এ আর বি, ডি এ বাই ডিবি। তাহলে আমাকে একটু বলো যে এই যে ঢাল এম ইকুয়াল টেন থিটা ইকুয়াল আমরা নেগেটিভ পাচ্ছি, এই ঢালটাকে কি বলতে পারি? এই লজিকের ভিত্তিতে ডি ওয়াই বাই ডি এক্স আমরা বলতে পারি ডি ঘনমাত্রা বাই ডি সময়, ডি ঘনমাত্রা বাই ডি সময়। অর্থাৎ এখানে বলতে পারি যেহেতু বিক্রিয়ক মাইনাস না প্লাস, মাইনাস, ডি ঘনমাত্রা কার ঘনমাত্রা নিয়ে কাজ করতেছে, বিক্রিয়ক না উৎপাদের? তাহলে ডিসি বাই ডিটি। ওই যে আমাদের যারা পড়াশোনা করছে একটু হলো তো আইডিয়া পাচ্ছি। সুতরাং এই এম এর মান দ্বারাই আমরা ঢাল বুঝাচ্ছি বা বিক্রিয়ার হার বুঝাচ্ছি, এই এম এর মান দ্বারাই আমরা, হ্যাঁ, অর্থাৎ এখানে একটা কোণের মান যদি থাকতো কোশ্চেনে, আমরা তো দিয়ে নেই কোণের মান, কোণের মান যদি দিতাম তাহলে আমরা ঢালের মানটা বের করতে পারতাম। আর ওই ঢালের মানটাই হচ্ছে বিক্রিয়ার হার। আমি এই টপিকটা আবারও রিপিট করবো একটু পরে, সুতরাং দেখে নাও, আমি আবারও একে শেষের দিকে আরো আলোচনা করব। এটা গেল বিক্রিয়কের জন্য। যদি আমরা উৎপাদের জন্য আলোচনা করি তাহলে কি হবে? উৎপাদ, মনে করো উৎপাদে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কত সেকেন্ডে, এটা করলাম 20 সেকেন্ডে, সাপোজ কথা আমি করতেছি 25 সেকেন্ডে আমি উৎপাদের হার বের করব। তাহলে এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো মনে হয়, পাবো না রে? আর এখানে যদি একটা স্পর্শক আঁকি, এখানে যদি একটা স্পর্শক আঁকি তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই রকম, এরকম একটা আমরা জিনিস পাবো, স্পর্শক পাবো এই পয়েন্টে। এখন এখানে একটা কোণ আমরা দেখতেই পাচ্ছি, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে থিটা কোণ। এই থিটা কোণটা তোমার, এই থিটা কোণটা 90 ডিগ্রির চেয়ে, 90 ডিগ্রির চেয়ে ছোট। দেখো কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট। সুতরাং এখানে যদি আমরা ঢাল এম বের করতে চাই, টেন থিটা, টেন থিটা, এখন 90 এর কম হলে ক্যালকুলেটর চাপো পজিটিভ আসে না নেগেটিভ আসে? তাহলে এখানে আমরা প্লাস পজিটিভ দিব, প্লাস পজিটিভ দিব। এবার আমরা এম কে কি লিখতে পারি, ঢালকে কি লিখতে পারি? এই যে ক্যালকুলেটর সাহায্য নেই, ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স। সুতরাং এখানে ডি ঘনমাত্রা বাই ডি সময়, ঘনমাত্রা এটাও ঘনমাত্রা ওটাও ঘনমাত্রা, আমরা এই ঘনমাত্রা নিয়ে আলোচনা করতেছি। সুতরাং আমরা এখানে পাবো ডি এক্স বাই ডিটি, dx বাই ডিটি ইকুয়াল টেন থিটা ইকুয়াল পজিটিভ। এখানে একটা মান টান থাকলে আমরা কিন্তু এম এর মানটা পাবো, আর ওই এম এর মানটাই হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। আমরা এই জিনিসটাকে আবারও এখন রিপিট করবো, এগুলো মিশাই দিয়ে আবারও নতুন করে করব। আমি কি মিশাই দিব? আবারও করব, কিন্তু এইটাই করব। হ্যাঁ, একটু হইলো আইডিয়া পাওয়া গেছে সম্ভবত, অল্প হলে। আসলে কি বইয়ে কিন্তু আমাদের নাই, আমি একটু পরে বই বের করতে বলবো, হাজারি বলো, সঞ্জিত বলো, যাই বলো, কবির বলো, জয়নাল স্যারের বই বলো, যাই বলো না কেন, হবে না। তাহলে হেডলাইন কি? লেখচিত্রের সাহায্যে বিক্রিয়ার হার বা গতিবেগ ব্যাখ্যা। তাহলে আমরা যে কাজটা করতে পারি, সুন্দর করে ওয়াই অক্ষে কাকে রাখবো, এক্স অক্ষে কাকে রাখবো, সময়। এবার মোটামুটি আইডিয়া আসতেছে ধীরে ধীরে। ঘনমাত্রা গাইতে গাইতে গায়েন একটা বিষয় আছে। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক বেশি থাকে না উৎপাদ? প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা থাকে ম্যাক্সিমাম অনেক বেশি এবং উৎপাদের ঘনমাত্রা থাকে জিরো, মিনিমাম নাই, কিছুই নাই। তো যত সময় যাবে তত আমাদের কি হবে? হ্যাঁ, যত সময় যাবে বিক্রিয়কের ঘনমাত্রা আমাদের কমবে। এবং যত, আচ্ছা, বিক্রিয়কে কি দ্বারা প্রকাশ করতেছি? সি দ্বারা। আর যত সময় যাবে উৎপাদের ঘনমাত্রা বাড়বে। ঠিক, আমরা এখানে টাইম দিতে পারি, টাইমগুলো আমরা নাও দিতে পারি, কিন্তু বোঝার জন্য
আমাদের টাইম দিলে খুব ভালো হয়, কি ঠিক কিনা? 5 5 10 5 10 15, ওই যে হুজুরের মতো কথা মনে পড়লো, ঠিক কিনা? ঠিক। ওই যে আহমদুল্লাহ নামে এক হুজুর আছে, খুব ভালো, কিন্তু ইউটিউবে দেখিও, দেখো তুমি, আমি উনার প্রশ্নোত্তর পর্বগুলো শুনি। তা উনাকে প্রশ্ন করছে, যে প্রশ্ন করে না ইয়াতে ওয়াজ মাহফিলে, যে হুজুর অনেক বক্তা ওয়াজ করার সময় বলে ঠিক কিনা, বলেন আসলে কি এই কথাটা কি বলা ঠিক কিনা বলেন তো? এই হচ্ছে বিষয়। এখন মজা করে, এখন এই দেখো, এটা কার গ্রাফ? উৎপাদের গ্রাফকে কি দ্বারা? x দ্বারা প্রকাশ করতেছি। এগুলো কি কিসে আছে? সেকেন্ডে আছে। এটা ঘনমাত্রা, যত উপরে যাব তত ঘনমাত্রা, যত এদিকে যাব তত টাইম বাড়তেছে, তাই না? এখন আমরা মনে করো যে 20 সেকেন্ড বা 15 সেকেন্ড, যা হোক 20 সেকেন্ডে ধরলাম, 20 সেকেন্ডে আমরা বের করব বিক্রিয়ার হার। কার? বিক্রিয়কের। 20 সেকেন্ডে। সুতরাং 20 সেকেন্ডে যদি বের করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা পয়েন্ট বিন্দু টানবো আমরা, টানবো না রে? এবং আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা স্পর্শক আঁকবো। একটা স্পর্শক আঁকলাম, স্পর্শকটা এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিতে পারতেই, যা হোক একটা স্পর্শক আঁকবো, আমরা স্পর্শক আঁকবো একটা। এই স্পর্শক আঁকার সময় কি হবে? তারপর কি হবে? এখানে একটা কোণ উৎপন্ন হবে, থিটা কোণ। এই থিটা কোণটা কেমন হইতে পারে? 90 ডিগ্রির চেয়ে বড় হবে। সুতরাং এইখানে যে ঢাল জিনিসটা পাবো, এই পয়েন্টে যে এমটা পাবো, এই পয়েন্টে যে এম পাবো, সেটা হচ্ছে tan থিটা। তো এই থিটার মানটা 90 চেয়ে যেহেতু বেশি, রেজাল্ট পাবো আমরা ক্যালকুলেটরে বসাইলে 91 ডিগ্রি বা 91, 90-এর বেশি যা হবে সব নেগেটিভ আসবে। এবার আমরা এই এমটাকে তো ঢাল বলতেছি, তাই না? এই যে ক্যালকুলাসের সাহায্য যদি আমরা নেই, y আর x এরকম যদি একটা y ইকুয়াল e টু দি পাওয়ার x এর গ্রাফ আঁকি, তাহলে তার নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকে যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে dy বাই dx। সাপোজ এখানে c আর d থাকলো, dc বাই dt। সাপোজ এখানে p আর q থাকলো, dp বাই dq। এই লজিকটা আমরা এখানে লাগাবো। তাহলে ঢাল m ইকুয়াল, আমরা আর কি লিখতে পারি? ঘনমাত্রা বাই সময়। কিন্তু কার ঘনমাত্রা বের করতেছি আমরা? বিক্রিয়কের। তাহলে এখানে লিখবো dc বাই dt। কিন্তু আরো জানি, যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা বের করি, আমাদের একটা সূত্রে কি লাগে? মাইনাস লাগে। সুতরাং এই জিনিসটাকে আমরা লিখতে পারি m ইকুয়াল, আমরা এইখানেই কাজটা করতে পারি, মাইনাস dc বাই dt। যেহেতু m ইকুয়াল এটা হচ্ছে, তাহলে একবারে ইকুয়াল দিয়ে লিখতে পারি না? এগুলো পারি কিন্তু। তাহলে m এর মান যেটা বের হবে সেটাই হচ্ছে বিক্রিয়কের হার, সেটাই হচ্ছে মাইনাস dc বাই dt, যেটা m এর মান বের হবে। m এর মান কিভাবে বের হবে? যদি আমাদের এখানে কোণের মান দেওয়া থাকতো, তাহলে আমরা ওই যে সেকেন্ডে, কত সেকেন্ডে? 20 সেকেন্ডে কিন্তু আমরা বিক্রিয়কের হার কত হচ্ছে আমরা বের করতে পারতাম। ঘনমাত্রা এই ক্ষেত্রে দেওয়া থাকবে না, যেহেতু কোণ উৎপন্ন হচ্ছে, কোণের মান দেওয়া থাকবে। আমাদের প্রশ্ন সাধারণত আসে না, ঘাটাঘাটি করলে বুঝতে পারবা এই টপিকটা থেকে প্রশ্ন আসে না। অনেকে মনে সিরিয়াসলি নিচ্ছে যে কি যে হবে, কি হবে, কিছুই হবে না। এদের থেকে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমরা বলেই দিছি, লাসাতুলীয় নীতি, কেপিকেসি, বাফার, দ্রবণ এবং পিএইচ। দ্যাটস এনাফ। আর কিছু মানে আর খুব একটা আসে না, ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। আমরা কি নিয়ে কাজ করলাম? বিক্রিয়ক নিয়ে কাজ করব এখন, উৎপাদ নিয়ে। তাহলে মনে করো যে আমি কত সেকেন্ডে? 25 সেকেন্ডে, ঘিসিমিসি হবে কিন্তু, 25 উৎপাদটা মিশিয়ে দিতে হবে না? আমরা 20 নিয়ে 15 নিয়ে কাজ করব, 15 নিয়ে কাজ করি। তাহলে 15 সেকেন্ডে আমরা উৎপাদের হার বের করব। যদি উৎপাদের হার বের করতে চাই, তাহলে কি একটা নির্দিষ্ট পয়েন্ট দেবো আমরা, যে সেকেন্ডে বের করতে বলতেছে, এবং কি জন্য করতে হবে? স্পর্শক অঙ্কন করতে হবে। এবং দেখো এখানে একটা কোণের মান উৎপন্ন করে, আমাদের পুরাতন কথা অনুযায়ী
থিটা কোণ, এই থিটা কোণটা আমাকে বলো তো, এই থিটা কোণটা কেমন হয়? 90 ডিগ্রির চেয়ে ছোট হয়। আচ্ছা, তাহলে এখানে এই জায়গাতে আমরা এইখানেই লিখি, এই জায়গাতে ঢাল কত হবে? m ইকুয়াল কি, ওই যে ক্যালকুলাস dy বাই dx যদি হয় তাহলে d ঘনমাত্রা বাই d সময়, তো ঘনমাত্রা co একটা ঘনমাত্রা, x ও একটা ঘনমাত্রা, x নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমরা tan থিটা নিয়ে কাজ করি আগে। tan থিটা, এখন থিটার মান যদি আমরা 90 এর কম বসাই তাহলে রেজাল্ট পাবো আমরা পজিটিভ। আবার m মানে ঢাল, ঢাল মানে ক্যালকুলাসের যদি হেল্প নেই তাহলে পাবো আমরা dx বাই dt। সুতরাং একবারই কথাটা লিখতে পারি, m ইকুয়াল tan থিটা ইকুয়াল পজিটিভ ইকুয়াল dx বাই dt। এই হচ্ছে আমাদের লেখচিত্রের হেডলাইনের সাথে তো মিল আছে মনে হয়, লেখচিত্রের সাহায্যে বিক্রিয়ার হার বা গতিবেগের ব্যাখ্যা। এগুলো কয়েকবার একটা প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। এ বোঝা গেছে বাংলা কথা। সাধারণত স্পর্শকগুলো আমারও ঠিক মতো হয় নাই, তোমরা কিন্তু আঁকবা। মানে স্পর্শক মূলত কি জানো, এইরকম যেন হয়, এরকম যেন হয়। স্পর্শকগুলো আঁকার সময় ভালো করে আঁকবা। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এখন হাজারির বই বা কারো একটা বই খুলে দেখে চেক করে দেখবো আসলে ওরা কিভাবে করছে। তো আমরা এইখানেই লেখচিত্রের সাথে বিক্রিয়ার হার বা গতিবেগের ব্যাখ্যা টপিকটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। তাহলে আমরা এখন বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করব। বিক্রিয়ার ক্রম আমাদের নিউ সিলেবাসের বইগুলোতে খুব একটা ভালো করে আলোচনা করা নাই। ওল্ড সিলেবাস যেটা, সেখানে খুব ভালো করে আলোচনা করা ছিল, যার কারণে আমাদের এখন যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেখানে বিক্রিয়ার ক্রম থেকে প্রশ্ন আসে না বললেই চলে, আসে না বললেই চলে, মানে আসেই না। তো বিক্রিয়ার ক্রম জিনিসটা জানার আগে আমাদের জানতে হবে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। এটা আমরা জানি, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। কিভাবে জানি? ওই যে একটা শর্টকাট টেকনিক ছিল, তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত। ঘন মানে ঘন মাত্রা, অর্থাৎ বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ আর যদি বাড়ে, মানে ঘনমাত্রা যদি বাড়ে, তাহলে বিক্রিয়ার হার বা রেটও বৃদ্ধি পাবে। এখন এই যে ঘনমাত্রা, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল, আমি কথাটা একটু লিখে দেই তাহলে সুবিধা হবে। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল, ঘনমাত্রার উপর নির্ভরশীল। বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল, বারবার বলে আসছি। এখন কথা হচ্ছে কোন ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা না উৎপাদের ঘনমাত্রা? এটাই এমসিকিউ। নো, এটা হচ্ছে শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের না। বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। দেখা যাচ্ছে, দেখা গেলেই হবে। তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, উৎপাদের ঘনমাত্রা না। সব বিক্রিয়াই যে ঘনমাত্রার উপর নির্ভরশীল তাও কিন্তু না। যে সকল বিক্রিয়া ঘনমাত্রার উপর নির্ভরশীল এবং ওই ঘনমাত্রাগুলো হবে বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের না। আবার এই ঘনমাত্রা ডিপেন্ড করে, এই ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রাটা, এই বিক্রিয়কের ঘনমাত্রাটা, বিক্রিয়কের ঘনমাত্রা নির্ভর করে তোমার বিক্রিয়ার ক্রমের উপর। এমসিকিউ, বিক্রিয়ার ক্রমের উপর। সুতরাং বিক্রিয়ার ক্রম নামে নতুন একটা পয়েন্ট পাচ্ছি আমরা। তাহলে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। কোন ঘনমাত্রা? বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। সব সময় কিন্তু বিক্রিয়কের মানে সব সময় যে ঘনমাত্রার উপর নির্ভরশীল তা না। যদি কখনো ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, ধরেই নিব আমরা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এবং এই বিক্রিয়কের ঘনমাত্রা আবার বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল। সুতরাং বিক্রিয়ার ক্রম নামে কিছু একটা পাচ্ছি এখন। এখন বিক্রিয়ার ক্রম কি? বিক্রিয়ার ক্রম এই যে উপরে লেখা আছে, দেখে নাও একটু। বিক্রিয়ার ক্রম কি? কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ, যেটা গবেষণা করে বের করা হয়েছে সেটা, কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ যেসব বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলে। অর্থাৎ বিক্রিয়ার হার আর ইকুয়াল, আমরা যদি একটু বলি, আমরা তো কিছুক্ষণ আগেই মনে এরকম একটা উদাহরণ দিয়েছিলাম যে এন এ
ইকুয়াল উৎপাদ, এন এ ইকুয়াল উৎপাদ, তাই না রে? তো এখানে আমরা আর ইকুয়াল কি লিখি? আর ইকুয়াল কে ইন্টু এ, উপরে যেত এন। তো ওইটাই তো আমি লিখছি। আর মানে কি? মাইনাস ডিসি বাই ডিটি, যেহেতু আমি বিক্রিয়ক নিয়ে আলোচনা করতেছি। আর এই এন দ্বারা বোঝাচ্ছি আমি ক্রম। যদি এন এর মানটা 0 হয় 0 ক্রম, 1 হয় 1 1 নম্বর ক্রম, যদি 3 হয় 3 ক্রম। দেখো তো ওই লজিকের ভিত্তিতে আমরা এই জিনিসটা লিখছি এখানে, মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল কে ইন্টু সি টু দি পাওয়ার এন। কে মানে হার ধ্রুবক, কে মানে হার ধ্রুবক। এই হচ্ছে বিক্রিয়ার ক্রম। এবং বিক্রিয়ার ক্রম অনেক ধরনের আছে, যে বিভিন্ন ক্রমের বিক্রিয়া আছে। তো আমরা মোটামুটি এখন 0 ক্রম নিয়ে আলোচনা করব। তার মানে ধরে নিচ্ছি এন এর মান হবে 0। তো হেডলাইনটা দেখো, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। বিক্রিয়কের ঘনমাত্রার, আমরা কিছুক্ষণ আগে বললাম যে সকল বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে না। যে সকল বিক্রিয়া ঘনমাত্রার উপর নির্ভরশীল সেটা আমরা ধরে নিব সেটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, কিন্তু সকল বিক্রিয়া মানে বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। যেমন 0 ক্রম বিক্রিয়া, তার মানে বোঝা গেল এখানে 0 হবে। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, বরং বিক্রিয়াটি একটি নির্দিষ্ট গতিতেই চলতে থাকে, তাকে 0 ক্রম বিক্রিয়া বলে। সুতরাং এন এর মান যদি আমরা 0 বসাই, এরকম একটা জিনিস পাবো। এটা কার, এই সমীকরণটা কার জন্য? কোন ক্রমের বিক্রিয়ার জন্য? যদি এখানে 2 থাকতো, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য। তো যা হোক, 0 ক্রম বিক্রিয়া সম্পর্কে আমাদের যে এমসিকিউটা লাগবে সেটা হচ্ছে কোন কোন বিক্রিয়াগুলো 0 ক্রম বিক্রিয়ার আন্ডারের মধ্যে হইতে পারে, যেগুলো আলোক রাসায়নিক বিক্রিয়া। আলোক রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে উদাহরণটা আমাদের সবসময় কাজে লাগে, যে উদাহরণটা আমরা সবসময় হয়তোবা দেখছি, সেটা হচ্ছে এটা, H2 প্লাস Cl2। যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া দেই, যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া দেই, তবে এই বিক্রিয়া হবে, নতুবা বিক্রিয়া হবে না। তুমি H2 এর ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়ার হার বাড়বে না। Cl2 এর ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়ার হার বাড়বে না। তাহলে বিক্রিয়ার হার বাড়বে কিভাবে? সূর্যালোকের কারণে। সূর্যালোক ভালো থাকলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। সুতরাং এই উদাহরণটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তাই এটা 0 ক্রম বিক্রিয়া। আমি এটা বুঝলাম কিভাবে? এটা বইয়ে আছে তাই বুঝলাম। এটা একটা পরীক্ষালব্ধ বিষয়, গবেষণা করতে তারাই বের করছে, আমি বের করিনি। ইয়েস, এটা কেন আলোক রাসায়নিক বিক্রিয়া? আলোর উপর নির্ভরশীল। তাহলে এই যে কারেন্ট আসলো, তাহলে এটা একটা আলোক রাসায়নিক বিক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, অসমসত্ব বিক্রিয়া হচ্ছে 0 ক্রম বিক্রিয়ার এক্সাম্পল। প্রমাণ কি? আচ্ছা লিখো, আমাদের SO2 প্লাস O2 থেকে দেখো তো এরকম একটা জিনিস হয় কিনা, 2SO3 হয় কিনা। সমতা আমি করি না যদিও, বা এখানে মনে হয় 2 দিতে লাগবে। এটা কি হয়? এটা হয় রে? আচ্ছা, এটা যদি হয় তাহলে এর রেফারেন্স কি? এসএসসি আমরা পরে আসছি, অধ্যায় 10-এ এসএসসি কেমিস্ট্রি অধ্যায় 10-এ আমাদের স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড নামে একটা টপিক ছিল। সেখানে আমরা দেখছিলাম যে সালফার ট্রাইঅক্সাইড কিভাবে তৈরি হয়। যদি সালফার ডাইঅক্সাইডকে জারণ করি, অক্সিজেন দ্বারা জারণ করি, তাহলে সালফার ট্রাইঅক্সাইড হয়। এবং এইখানে প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নামে কিছু একটা ছিল, মনে পড়ে কি? মনে না পড়লে তো হবে না। এখন এই SO2 হচ্ছে কি? O2 কি? এটা কি? এটা কি? যদি প্রভাবক উৎপাদ বা বিক্রিয়কের দশার থেকে ভিন্ন হয়, তাহলে সেই টাইপের বিক্রিয়াকে বলবো আমরা অসমসত্ব বিক্রিয়া। আবারও বলি, বিক্রিয়ক বা উৎপাদের যে দশা, সেগুলো থেকে যদি আমাদের বিক্রিয়কের দশাটা ভিন্ন হয়, এগুলো গ্যাসীয়, এটা কঠিন কি ভিন্ন ভিন্ন দশা না রে? যদি এই টাইপের বিক্রিয়া হয়, এই টাইপের বিক্রিয়াকে বলবো আমরা অসমসত্ব বিক্রিয়া। আমরা এই অধ্যায়ে প্রভাবক নামে একটা টপিক পড়বো এক সময়। প্রভাবক আমরা ভৌত ধর্মের উপর 2টা অংশে ভাগ করি, একটা সমসত্ব, একটা অসমসত্ব। সেখানে আমরা আরো বিস্তারিত আমরা এই টপিকটা আলোচনা করব। কিন্তু আপাতত এই টপিকটা বোঝার ক্ষেত্রে আমাদের উদাহরণের প্রয়োজন হইল, তাই আমি উদাহরণটা দিলাম। তাহলে অসমসত্ব বোঝা গেছে নাকি? সংজ্ঞা তো আর মুখস্থ রাখা সম্ভব না।
দেখো, এবং ম্যাক্সিমাম সময় তোমরা এটাই পাবা যে বিক্রিয়ক বা উৎপাদগুলো সাধারণত গ্যাসীয় হয়, আর এটা সাধারণত সলিড হয়। এটাই তোমরা বিভিন্ন সময় পাবা। তাহলে এই টাইপের বিক্রিয়া এবং ওই যে আলোক রাসায়নিক বিক্রিয়াগুলোই হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। দুইটা এমসিকিউ। ইয়েস, প্রভাবকের দশাটা মানে উৎপাদ বিক্রিয়ক থেকে প্রভাবকগুলো ভিন্ন হবে, দশা বা ফেজটা ভিন্ন হবে, সুতরাং এটা অসমসত্ব বিক্রিয়া। কাজ শেষ। 3 নম্বর পয়েন্ট, আমরা এখান থেকে একটা গাণিতিক রূপ দেখতে পাচ্ছি, MATH, মেথে কাজে লাগবে, এটাই হচ্ছে VVVVI। তাহলে এই টপিকটার মধ্যে এখন পর্যন্ত VVVVI কি, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট যে কোন ঘনমাত্রার উপর নির্ভরশীল না, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। 2 নম্বর পয়েন্ট, কোন কোন বিক্রিয়া এই আন্ডারে আছে যেগুলো লাইট ডিপেন্ডেন্ট, আলোক রাসায়নিক টাইপের, এবং যেগুলো অসমসত্ব টাইপের, এবং এখানে যে গাণিতিক ফর্মটা লিখছি এটা, এই পয়েন্টগুলোই আমাদের সাধারণত পরীক্ষায় কাজে লাগবে। এখন C0 - C1 বা T এগুলো দ্বারা কি বোঝাচ্ছে আমি বলতেই পারবা। নোট, শূন্য মানে প্রাথমিক ঘনমাত্রা, C মানে ঘনমাত্রা, আর T সময়ের পরে ঘনমাত্রা, আর এটা তো সময়। বোঝা গেছে বাংলা কথা? আর কে হচ্ছে হার, আবার কি বললা, কে হচ্ছে হার ধ্রুবক, C0 হচ্ছে কি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, আর বইয়ের ভাষা যদি বলো প্রারম্ভিক ঘনমাত্রা। জিনিস একই। C1 কিছু সময় পরে যে হইল, কিছু সময় পরে ঘনমাত্রা কি থাকলো, কমে গেল নাকি রে? দেখো এখানে একটা কথা আছে, আদি ঘনমাত্রায় বেশি থাকে না শেষ ঘনমাত্রায় বেশি থাকে? বিক্রিয়কের ক্ষেত্রে আদি বেশি থাকে না, যদিও নোট, কিন্তু এখানে মানটা থাকবে বড় থাকবে, এবং কিছু সময় পরে ঘনমাত্রা কমে যাবে, কারণ বিক্রিয়া হয়ে ওই দিক চলে গেছে, সুতরাং C1 এর মানটা ছোট হবে, তাই না রে? তাহলে T সময়ের পরে ঘনমাত্রা তো C1, আর Tটা তো আমরা জানি সময়। তো আমরা আবারও যদি কোনটা, এটা হার ধ্রুবক। হ্যাঁ, বিক্রিয়ার হার বলতে আমরা এটাকে বুঝাইতাম যে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন যেটা। হ্যাঁ, ওটাও ঠিক আছে। তো হ্যাঁ, এই কারণে আমাদের ওই যে মাইনাসটা আসতো, তাই না, বিক্রিয়ার হারের ক্ষেত্রে। তো হ্যাঁ, প্রথমের সংজ্ঞা কি তোমার, এটা তো বিক্রিয়ার ক্রম রে, যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ যেসব বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলে। প্রমাণ দেখাচ্ছে, হাজারের বইটা দাও। হাজারের বই আমি একটা ইয়া দেখাচ্ছি, একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেখাচ্ছি। যেমন পেজ নাম্বার 366 এই বইয়ে আছে হাজারের বই, এটার লাস্ট এডিশন হচ্ছে তোমার 2018 লাস্ট এডিশন, 346 নাম্বার পেজ। আমরা এই বইয়ের উদাহরণ দেওয়ার আগে এই উদাহরণটা দিই আগে, তারপর বইয়ের উদাহরণ দিচ্ছি যে কেন আসলে কি হচ্ছে। একটু দাঁড়াও, যেমন ওই যে কিছু অনেক একটা উদাহরণ দিছিলাম এখানে, ওইটাই লিখতেছি, থেকে হচ্ছে উৎপাদ, ওই উদাহরণটাই দিচ্ছি। টপিকটা হচ্ছে বিক্রিয়ার হার রে, বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে আর সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, এবং এখানে আমাদের তো এই জিনিসটা হয়তো এরকম। একটা কথা বলি, এই দেখো আমরা সচরাচর বলে আসছি যে এইখানে যত মল থাকবে সেটা চলে যাবে সহগে, আমরা বলে আসছি। যখন আমরা উদাহরণ দিচ্ছি ABCDXY দিয়ে, তখন আমরা সেটাই করছি কিন্তু, তাই না? কিন্তু না, বিষয়টা কিন্তু একটা পরীক্ষালব্ধ বিষয় বা পরীক্ষণীয় বিষয়। কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে সবাইরে কিন্তু এখানে ঘাতটা হবে না। প্রমাণ এইখানে দেখো, যাদের কাছে বই আছে আমি উদাহরণটা হয়তো লিখে দিতে পারি। সব সময় যে সহগটা পাওয়ারে যাবে না, এটা একটা পরীক্ষণীয় বিষয়, যারা পরীক্ষা করছে তারাই একমাত্র বলতে পারবে। তো এরকম কিছু বিক্রিয়া আমাদের বইয়ে দেওয়া আছে, হাজারের বইয়ে। এক সেকেন্ড, একটা খালি উদাহরণ দেবো, একটা দুইটা না, একটু দাঁড়াও, একটু দিচ্ছি আমি। যেমন 2NO
প্লাস 2H2 থেকে তৈরি হচ্ছে আমার N2 প্লাস 2H2। আমাদের পূর্বের ধ্যান ধারণা অনুযায়ী আর সমানুপাতিক কি NO এবং স্কোয়ার ইনটু H2। পুরাতন ধ্যান ধারণা অনুযায়ী এটা হবে স্কোয়ার, কিন্তু না, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তোমার শুধুমাত্র এইখানে হবে স্কোয়ার। তার মানে এটা একটা পরীক্ষণীয় বিষয়, আমি করিনি, এটা যারা গবেষণা করছে তারাই বলতে পারবে। এই কারণে এই শব্দটা এখানে আসছে। কাজে লাগবে কি, আবারও বলতেছি, কাজে লাগবে এই টপিকটা থেকে শূন্যক্রম বিক্রিয়ার সংজ্ঞা। তাহলে শূন্যক্রম বিক্রিয়া কি, যে সকল বিক্রিয়া কি বিক্রিয়কের ঘনমাত্রার উপর কোনো নির্ভরশীল নয়। এবং এই টাইপের উদাহরণ কি কি হইতে পারে, যেগুলো আলোক নির্ভর বিক্রিয়া বা যেগুলো অসমসত্ব টাইপের বিক্রিয়া। অসমসত্ব আবার কি, প্রভাবক উৎপাদ বা বিক্রিয়কের এই ফেজগুলা দশাগুলা একই রকম হবে না, ডিফারেন্ট হবে, সেগুলো হচ্ছে অসমসত্ব। এবং এখান থেকে আমরা একটা গাণিতিক ফর্ম পাচ্ছি K = C0 - C1/T। আমাদের মনে রাখতে হবে এটা VBI দিলাম কেন, এখান থেকে ম্যাথ আসতে পারে। C0 মানে হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা, C1 কিছু সময় পরে মানে T সময়ে ঘনমাত্রা, আর T মানে হচ্ছে টাইম। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা দেখো তো, যদি এখানে n এর মানটা 1 হইতো 1 ক্রম বিক্রিয়া, 2 হইতো 2 ক্রম বিক্রিয়া, 2 ক্রম বিক্রিয়া, 3 হইলে 3 ক্রম বিক্রিয়া। তো আমরা আজকে আলোচনা করতেছি শুধুমাত্র শূন্য ক্রম বিক্রিয়া, তাই আমরা শূন্য বসাই নিয়েই কাজ করতেছি। এবং শূন্য ক্রম বিক্রিয়ার এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার ম্যাথ 2-1টা করে প্র্যাকটিস করব, তাহলে মাথায় বসে যাবে যে আসলে কিভাবে প্রশ্নগুলো আসতেছে। আর আমি এটাই গুরুত্ব দিতে বলছিলাম, আর এটা গুরুত্ব দিতে বলছিলাম, এটা গুরুত্ব দিতে বলছিলাম, শূন্য ক্রমের সংজ্ঞায় গুরুত্ব দিতে বলছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাথে যাব। ঘনমাত্রাটা কেন শুধু বিক্রিয়কের উপর নির্ভর করতেছে, উৎপাদের উপর কেন করতেছে না? আমরা যে আগে দেখলাম তখন যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনই হচ্ছে তার বিক্রিয়ার হার। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, উত্তরটা এবার দেখো। মানে উভমুখীর জন্য, একমুখীর জন্য তো ভেজাল নাই। আমরা বললাম যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। কোন ঘনমাত্রা? বিক্রিয়কের ঘনমাত্রা। তো বিক্রিয়ক তো এটা, এর ঘনমাত্রা। প্রশ্ন হচ্ছে কেন এটা হবে না? হ্যাঁ, এটা হবে। যখন তুমি এটা নিয়ে চিন্তা করবে তখন তুমি চিন্তা করো এটা এইখান থেকে এখানে হচ্ছে, তখন আবার এটা বিক্রিয়ক। যখন আবার তুমি এটা চিন্তা করতেছো তখন আবার এটা বিক্রিয়ক, কারণ এটা থেকে এটা হচ্ছে, সুতরাং এটা বিক্রিয়ক। আর যখন তুমি এখান থেকে ওই দিকে যাচ্ছ তখন এটা বিক্রিয়ক। ওইভাবে চিন্তা করতে হবে। তাহলে এমসিকিউর জন্য মনে রাখতে হবে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, উৎপাদের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। আবার এই বিক্রিয়ার হার সব সময় যে বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে এমনটা নয়, যে এমনও কিছু বিক্রিয়া আছে বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, যেমনটা উদাহরণ দিলাম। আবার যারা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল সেটা আবার বিভিন্ন রকম হইতে পারে, শূন্যক্রম 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি হইতে পারে। এখন আমরা এই টপিকের উপর ম্যাথ এখন প্র্যাকটিস করব। তো আমরা এটা এখানে শেষ করলাম। তাহলে আমরা শূন্যক্রম বিক্রিয়ার ম্যাথ নিয়ে আলোচনা করব। যদিও বা সূত্রটা আমরা জানি, শূন্যক্রম বিক্রিয়ার ম্যাথ করার জন্য সূত্র কি লাগবে? K = C0 - C1/T। এইভাবে এই সূত্র দিয়ে কিন্তু আমরা শূন্যক্রম বিক্রিয়ার ম্যাথগুলো করতে পারি। C0 মানে প্রাথমিক ঘনমাত্রা। আমরা 1 নাম্বারের ম্যাথ করব এখন। 1 নাম্বারের কি আছে? একটি শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা মানে প্রাথমিক ঘনমাত্রা C0 কত আছে এখানে? 0.4 মাইনাস সূত্রের মাইনাস 10 মিনিট পর বিক্রিয়কের ঘনমাত্রা এত মোল পার লিটার হ্রাস পেয়ে এই যে আবার ঘনমাত্রা একটা পাচ্ছি আমরা 0.36। টি সময় পরে ঘনমাত্রা চেঞ্জ হইল 0.36 এবং নিচে টি টাইম কত মিনিট? টাইম 10 মিনিট মানে কত হবে সেকেন্ড? 600 সেকেন্ড। এবং রেজাল্ট পাবো আমরা কিন্তু এটাই পাবো যদি আমরা হিসাব নিকাশ করি ক্যালকুলেশনে। এবং হার ধ্রুবকের এককটা আমরা এখানে এটাই বসাই দেবো। এই হার ধ্রুবক তো না, হ্যাঁ হার ধ্রুবকের বিষয়টা এটাই বসাই দেবো। তো যা হোক আমাদের রেজাল্ট কিন্তু এটাই চলে আসবে, আমরা করলাম না। 2 নাম্বারটা যদি আমরা করতে চাই, 2 নাম্বারটা কি? একটি শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা মানে কি? শূন্যক্রম বিক্রিয়কের ঘনমাত্রা এত মোল পার লিটার, বিক্রিয়াটির বেগ ধ্রুবক এত, মানে কি দেওয়া আছে? কে দেওয়া আছে, কত সময় মানে টি চাইছে, কত সময় বিক্রিয়কের ঘনমাত্রা এটা হবে। তাহলে কে মনে হয় দেওয়া আছে কত?
আচ্ছা, তাহলে টি ইকুয়াল আমাদের যেটা হবে সেটা সি নট মাইনাস সি ওয়ান বাই কে। আমরা যদি বসাই এখানে সি নট কত ছিল? 0.1। কোথায় এটা মানটা? হ্যাঁ, এই যে মান, দ্বিতীয় মানটা 0.07। শতবার বলে আসছি যে সি নটটা বড় হবে, বিক্রিয়কের ঘনমাত্রা মানে সি নট প্রাথমিক ঘনমাত্রাটা সবসময় বেশি হবে বিক্রিয়কের ক্ষেত্রে, এবং কিছু সময়ের পরে তার ঘনমাত্রাটা কমে যাবে। প্রমাণ দেখো, প্রাথমিক ঘনমাত্রা 0.1 কমে গিয়ে হয়ে গেছে 0.07, অর্থাৎ এটা ছোট এটা বড়, এটাই ঠিক। তো কে মানে হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের মান দেওয়া আছে, কে এটাকে আমরা হার ধ্রুবক বলি, বেগ ধ্রুবকও বলি। 3.3 ইন্টু 10⁻3 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাইতে পারি 9.09 মিনিট। তো এই ম্যাথগুলো এখন পর্যন্ত কোথাও আসেনি, যদি আসে তাহলে তোমরা এই সূত্র দিয়েই করে নিবা, তাহলে আশা করা যায় হইতে পারে। তো আমরা এখানেই শেষ করলাম।